আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। লার্ন উইথ শারমিন চ্যানেলের পক্ষ থেকে তৃতীয় শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। সো আমরা তোমাদের অধ্যায় 1-এর উদ্ভিদ পরিচিতি সম্পর্কে পড়তেছিলাম। উদ্ভিদ পরিচিতির অর্ধেক রিডিং আমরা পড়েছি, আর আজ বাকি অর্ধেকটা রিডিং পড়বো। রিডিং পড়া শেষ হলে তোমাদের রিডিংয়ের বইয়ের মধ্যে যতগুলো কাজ দেওয়া আছে সেগুলো আমরা পড়বো। তা কাল পড়ছিলাম আমরা উদ্ভিদের বিভিন্ন অংশ সম্পর্কে, মূল, কাণ্ড, পাতা, ফুল ও ফল, এবং এই অংশের বিভিন্ন অংশের কি কি কাজ আছে উদ্ভিদের সেই সম্পর্কে পড়ছিলাম। ফুলের কাজ, মূলের কাজ, দেন কাণ্ড, পাতা, এগুলোর বিভিন্ন ধরনের যে কাজগুলো আছে এগুলো সম্পর্কে আমরা পড়েছি। ওকে, তো আজকে আমরা বাকি রিডিংটা পড়া শুরু করব। তো আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবে। তাহলে চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। 3. কাণ্ডের উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণীবিভাগ। উদ্ভিদের বিভিন্ন অংশের মধ্যে একটি অংশ হলো কাণ্ড। আচ্ছা, এই কাণ্ডের উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণীবিভাগ করা যায় কিনা এটা আমরা আজকে পড়বো, ঠিক আছে? সব কাণ্ডের কি একই রকম নাকি আলাদা? এখন সব রকম কাণ্ড কি একই রকম নাকি আলাদা আছে, এরকম একটা প্রশ্ন আসলো। ঠিক আছে, তাহলে চলো আমরা দেখি সব কাণ্ড একরকম নাকি আলাদা। আর তারপরে দেখো তোমাদের যে ছকগুলো দেওয়া আছে রিংয়ের পর আমরা আস্তে আস্তে এগুলো পূরণ করব, ঠিক আছে? সারসংক্ষেপ: সব উদ্ভিদের কাণ্ড একরকম নয়। কাণ্ডের রং, গঠন ও আকারে ভিন্নতা রয়েছে। তাহলে সব উদ্ভিদের কাণ্ড কি একরকম না, কাণ্ডের রং, গঠন ও আকারের মধ্যে ভিন্নতা রয়েছে। কাণ্ডের ধরনের উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণীবিন্যাস সম্পর্কে আরও কিছু জানি। তাহলে চলো আমরা উদ্ভিদের শ্রেণীবিন্যাস সম্পর্কে জানি। কাণ্ডের ধরনের উপর ভিত্তি করে আমরা উদ্ভিদের শ্রেণীবিন্যাস করতে পারি। তাহলে আমরা কীভাবে শ্রেণীবিন্যাস করতে পারি? উদ্ভিদের কাণ্ডের উপর ভিত্তি করে, ধরনের উপর ভিত্তি করে, যেমন বিরুৎ, গুল্ম এবং বৃক্ষ। তাহলে আমরা কাণ্ডের ধরনের উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণীবিন্যাস করা যায় কয় প্রকার? 3 ভাবে। একটা হচ্ছে বিরুৎ উদ্ভিদ, গুল্ম উদ্ভিদ এবং বৃক্ষ। এবার চলো বিরুৎ সম্পর্কে পড়ি। কিছু উদ্ভিদের কাণ্ড নরম, চিকুন ও সবুজ বর্ণের হয়। কিছু উদ্ভিদের কাণ্ড নরম, চিকুন, সবুজ বর্ণের হয়। এই যে দেখো, বিরুৎ উদ্ভিদের কাণ্ড হচ্ছে নরম, চিকুন এবং সবুজ বর্ণের। নরম ও সবুজ কাণ্ড বিশিষ্ট উদ্ভিদকে বলা হয় বিরুৎ শ্রেণী উদ্ভিদ। তাহলে বিরুৎ শ্রেণীর উদ্ভিদ কাকে বলা হয়? নরম ও সবুজ কাণ্ড বিশিষ্ট উদ্ভিদকে বলা হয় বিরুৎ শ্রেণীর উদ্ভিদ। আচ্ছা, তাহলে চলো কী কী আমরা দেখে নিই। ধান, সরিষা, টমেটো, মরিচ বিরুৎ শ্রেণীর উদ্ভিদ। তাহলে বিরুৎ শ্রেণীর উদ্ভিদগুলো কি কি? ধান, সরিষা, টমেটো, মরিচ, এই সবগুলো গাছেরই উদ্ভিদেরই কাণ্ড হচ্ছে নরম ও সবুজ কাণ্ড বিশিষ্ট, ঠিক আছে? বিরুৎ উদ্ভিদের গুল্ম উদ্ভিদের চেয়ে আকারে ছোট হয়। তাহলে বিরুৎ উদ্ভিদ কী হয়? গুল্ম উদ্ভিদের চেয়ে আকারে ছোট হয়। তাহলে উদ্ভিদ হচ্ছে 3 প্রকার: বিরুৎ, গুল্ম এবং বৃক্ষ। তো বিরুৎের থেকে গুল্ম উদ্ভিদ হচ্ছে আকারে ছোট হয়। এগুলো মূল বা শেকড় মাটির উপরের স্তরে থাকে। তো বিরুৎ উদ্ভিদের মূল বা শেকড় কী হয়? মাটির উপরের স্তরে থাকে, ঠিক আছে? এই দেখো ছবিতে মাটির উপরের স্তরে, এটা বেশি ভিতরে ঢুকতে পারে না। এরপর আমরা পড়বো হচ্ছে গুল্ম সম্পর্কে। গোলাপ, রঙ্গন, জবা গুল্ম শ্রেণীর উদ্ভিদ। তাই গুল্ম শ্রেণীর উদ্ভিদ কী কী? গোলাপ, রঙ্গন, জবা গুল্ম শ্রেণীর উদ্ভিদ। এসব উদ্ভিদের কাণ্ড শক্ত এবং বিরুতের তুলনায় আকারে বড় হয়। বিরুতের কাণ্ড কি? নরম এবং সবুজ, আর এগুলো হচ্ছে একটু শক্ত হয় আর বিরুতের তুলনায় আকারে বড় হয়, ঠিক আছে? এই যে উপরে দেখো, এটা একদম চিকন এবং নরম এবং সবুজ, আর এটা একটু মোটা আছে, আকারে একটু তুলনায় বড়, আর কাণ্ড হচ্ছে শক্ত। তোর কাণ্ডের গোড়ার কাছ থেকেই শাখা প্রশাখা বের হয়। তাহলে গুল্ম শ্রেণীর উদ্ভিদের হচ্ছে কাণ্ডের গোড়ার কাছ থেকে শাখা প্রশাখা বের হয়। দেখো ছবিতে দেখো, কাণ্ডের গোড়া থেকে কিন্তু শাখা প্রশাখা বের হয়েছে। এগুলোর মূল বা শেকড় মাটির বেশি গভীরে যায় না। এগুলো মূল বা শেকড় হচ্ছে বিরুৎ উদ্ভিদের মতো উপরের স্তরে থাকে না ঠিকই, বাট মাটির বেশি গভীরেও ঢুকতে পারে না, ঠিক আছে? এবার হচ্ছে আমরা পড়ব বৃক্ষ জাতীয় উদ্ভিদ। আকারে দীর্ঘ ও শক্ত বিশিষ্ট কাণ্ড বিশিষ্ট উদ্ভিদকে বলা হয় বৃক্ষ। তাহলে আকারে দীর্ঘ ও শক্ত প্রকৃতির কাণ্ড বিশিষ্ট উদ্ভিদকে কি বলা হয়? বৃক্ষ। কাণ্ড থেকে শাখা প্রশাখা ও পাতা হয়। তাহলে কাণ্ড থেকে কী হয়? শাখা প্রশাখা ও পাতা হয়। এগুলোর মূল মাটির অনেক গভীরে যায়। এগুলোর মূল অনেক মাটি গভীরে যায়, কারণ দেখো এগুলো হচ্ছে অনেক বড় বড় গাছ, শক্ত এবং আকারে দীর্ঘ, ঠিক আছে? এই জন্য এর মাটির অনেক গভীরে যায় মূল। তারপর দেখো আম, কাঁঠাল, বেল ইত্যাদি বৃক্ষ শ্রেণীর উদ্ভিদ।
তুমি আম, কাঁঠাল, বেল এই গাছগুলো দেখেছো না? এই গাছগুলো হচ্ছে অনেক বড় হয় এবং আকারে শক্ত হয়। ঠিক আছে, তাহলে কি শিখলাম আমরা? বিরুৎ হচ্ছে কি? বিরুৎের হচ্ছে নরম ও সবুজ কাণ্ড বিশিষ্ট উদ্ভিদকে বলা হয় বিরুৎ জাতীয় উদ্ভিদ। ধান, সরিষা, টমেটো, মরিচ ইত্যাদি বিরুৎ শ্রেণীর উদ্ভিদ। বিরুৎ উদ্ভিদ গুল্ম উদ্ভিদের তুলনায় আকারে কি হয়? ছোট হয়। এর মূল বা শিকড় মাটির উপরের স্তরে থাকে। ঠিক আছে, এবার গুল্ম সম্পর্কে কি জানলাম? গোলাপ, রঙ্গন, জবা গুল্ম শ্রেণীর উদ্ভিদ। এসব উদ্ভিদ কাণ্ড শক্ত এবং বিরুৎের তুলনায় আকারে কি হয়? বড় হয়। কাণ্ডের গোড়ার কাছ থেকে কী হয়? শাখা প্রশাখা বের হয়। এগুলো মূল বা শিকড় মাটির বেশি গভীরে যায় না। এরপর আমরা বৃক্ষ সম্পর্কে কি বললাম? আকারে দীর্ঘ ও শক্ত প্রকৃতির কাণ্ড বিশিষ্ট উদ্ভিদকে বলা হয় বৃক্ষ। কাণ্ড থেকে শাখা প্রশাখা ও পাতা হয়। এগুলো মূল মাটির অনেক গভীরে যায়। আম, কাঁঠাল, বেল ইত্যাদি বৃক্ষ শ্রেণীর উদ্ভিদ। ঠিক আছে, আচ্ছা এরপর চলো আমরা কী আছে দেখি। এরপর 4 নম্বর দেওয়া দেখো, ফুলের উপস্থিতির উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণীবিন্যাস করো। তাহলে আমরা একটু আগে পড়লাম হচ্ছে কাণ্ডের উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণীবিন্যাস। এবার হচ্ছে ফুলের উপস্থিতি আছে কি নেই, মানে ফুল উপস্থিত থাকার পর উদ্ভিদের শ্রেণীবিন্যাস করতে বলছে। আমরা জানলাম যে কাণ্ডের উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণীবিন্যাস করা যায়, একটু আগে আমরা জানলাম। ফুলের উপর ভিত্তি করে আমরা উদ্ভিদের শ্রেণীবিন্যাস করতে পারি কি? এটা পারি কিনা এটা জিজ্ঞাসা করা হচ্ছে। ঠিক আছে, তাহলে চলো দেখি পারি কি পারি না আমরা। সারসংক্ষেপ, গোলাপ ও ফার্ন উভয় গাছেরই ফুল, কাণ্ড ও পাতা রয়েছে, কিন্তু ফার্ন গাছের ফুল নাই। তো এখানে দেখো দুইটা ছবি দেওয়া আছে, একটা হচ্ছে গোলাপ গাছের ছবি, একটা হচ্ছে ফার্ন গাছের ছবি। তো দুইটা গাছেরই হচ্ছে মূল, কাণ্ড, পাতা রয়েছে, বাট একটা গাছের ফুল আছে, একটা গাছের ফুল নাই। গোলাপ গাছের ফুল আছে, বাট ফার্ন গাছে কিন্তু ফুল নাই, তাই না? আচ্ছা, এরপর দেখো কি আছে, যেসব উদ্ভিদের মূল ফুল হয় সেগুলোকে সপুষ্পক উদ্ভিদ বলে। অর্থাৎ যেসব গাছে উদ্ভিদের ফুল হয়, ফুল সহ যে উদ্ভিদ সেগুলোকে সপুষ্পক উদ্ভিদ বলা হয়। মোট উদ্ভিদের মধ্যে প্রায় 90% উদ্ভিদের ফুল হয়, যেমন আম, গোলাপ, শাপলা প্রভৃতি। আচ্ছা, আমাদের দেশে যত উদ্ভিদ আছে বেশিরভাগ উদ্ভিদেরই কি হয়? বেশিরভাগ প্রায় 90% উদ্ভিদের ফুল হয়, যেমন আম, গোলাপ, শাপলা প্রভৃতি। আবার যেসব উদ্ভিদের ফুল হয় না সেগুলোকে অপুষ্পক উদ্ভিদ বলে। যেগুলো ফুল হয় সেগুলো সপুষ্পক, যেগুলো ফুল হয় না সেগুলো হচ্ছে অপুষ্পক, যেমন হচ্ছে ফার্ন। ঠিক আছে, এগুলোর মধ্যে অধিকাংশ উদ্ভিদের আবাসস্থল হয় ছায়াযুক্ত বা স্যাঁতসেঁতে শীতল স্থান, যেমন মস, ফার্ন বা ঢেঁকি শাক প্রভৃতি। এই যে দেখো, ঢেঁকি শাক, মস, ফার্ন এইগুলো হচ্ছে কি হয়? আবাসস্থল। এগুলোর আবাসস্থল হচ্ছে ছায়া বা যুক্ত বা স্যাঁতসেঁতে শীতল স্থান। ওকে, তাহলে আমরা কি জানলাম? সপুষ্পক উদ্ভিদ আর অপুষ্পক উদ্ভিদ সম্পর্কে আমরা জানলাম। তাহলে ফুল আছে কি নেই এর উপস্থিতির মাধ্যমে আমরা জানি দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদ, একটা হচ্ছে অপুষ্পক উদ্ভিদ। ঠিক আছে, তাহলে আমাদের আজকে রিডিং পড়া শেষ। এখন তোমরা কি করবা? তোমাদের কাজ হচ্ছে বিজ্ঞান বইটা বের করবা, বের করে সুন্দর মতো রিডিংগুলো পড়বা। রিডিংয়ের প্রত্যেকটা লাইন ভালো করে পড়বা, কারণ রিডিংয়ের মধ্যে থেকে তোমাদের বেশিরভাগ কোশ্চেন আসবে। বইতে অল্প কোশ্চেন দেওয়া আছে, এরপর রিডিংয়ের মধ্যে থেকেই বেশিরভাগ কোশ্চেন আসবে। তারপর রিডিংটা পড়া হয়ে গেলে আমি তোমাদের এরপরের ভিডিওতে আস্তে আস্তে বইয়ের যতগুলো ছক আছে ততগুলো প্রশ্ন উত্তর দিব এবং সাথে অনুশীলনীগুলোও ক্লিয়ার করব। ওকে, তো আজকে পর্যন্তই, ভিডিওটি আর বড় করছি না। পরবর্তীতে কী ভিডিও আসবে তা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো অবশ্যই আমার চ্যানেলটির সঙ্গেই থাকবে, সাবস্ক্রাইব করবে, বেশি বেশি কমেন্ট করবে। আল্লাহ হাফেজ।